হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেটক। আমরা অনেকেই হরর ফিল্মস খুব পছন্দ করি। অ্যাকচুয়ালি ভয় এমন একটা জিনিস যেটা অনেকে অনুভব করতে পছন্দ করে, অনেকে ভয় পায় কিন্তু সেই ভয়টাকে অ্যাকচুয়ালি উপভোগ করে, যে ভয় পেতে অনেকে পছন্দ করে, মানে সিনেমা দেখে অ্যাটলিস্ট। সো এই সিনেমা কীভাবে ভয়কে কাজে লাগায়, এটা অ্যাকচুয়ালি একটা খুব সাইকোলজিক্যাল একটা দিক আছে সেটার। সো আমরা যখন ভয় পাই কিছু একটা দেখে, তখন কিন্তু আমাদের বডি একটা রেঞ্জ অফ ইমোশনস দিয়ে যায়, একরকমভাবে আমরা রিয়্যাক্ট করি ভীতি বা ভয় সেই জিনিসটাকে অনুভব করার জন্য। সিনেমাতে কিভাবে ভয়কে সাইকোলজিক্যালি ট্রিট করা হয় থ্রু সেট ডিজাইন, থ্রু অ্যাক্টিং, থ্রু লাইটিং, এটা দেখতে আমাদের একটা ফিল্ম মুভমেন্ট পড়তে হবে, যেটা হচ্ছে জার্মান এক্সপ্রেশনিজম। এই জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা যে মুভমেন্টটা, সেটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি আমাদের একটা আর্ট মুভমেন্ট আগে বুঝতে হবে। বিকজ আমরা জানি যে সিনেমা বা কোনো রকমের আর্ট ফর্ম কিন্তু মানে একা থাকে না, এটা অন্য আর্ট ফর্মস থেকে এটা ইনফ্লুয়েন্স কিছু না কিছু হয়েই যায়। তো আমাদের এই বুঝতে গেলে একটু মুভমেন্টটা দেখতে হবে বা এক ধরনের আর্ট মুভমেন্টের ব্যাপারে আমাদের একটু জানতে হবে। সো 1905-এ জার্মানিতে একজন আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলেন যার নাম আর্নস্ট কৃষ্ণার। ওর কিছু বন্ধুদের সাথে, ইউনিভার্সিটির বন্ধুদের সাথে একটা গ্রুপ তৈরি করেন, তার নাম ডি ব্রুকা। জার্মানিতে এই গ্রুপটা তৈরি হয়। সো জার্মান ভাষায় ডি ব্রুকা, ইংলিশে যার মিনিং দাঁড়াচ্ছে দ্য ব্রিজ। সো কেন এই নামটা? সো ওরা ভাবতো যে ওরা হচ্ছে একটা ব্রিজ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। তো পাস্ট আর প্রেজেন্টের মধ্যে ওরা একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করেছিলেন। যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি অন আওয়ার স্ক্রিন, এই ছবিগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ছবিগুলো কিন্তু, এই পেন্টিংসগুলো রিয়ালিটির সাথে খুব একটা সামঞ্জস্য নেই। সো রিয়েলিজম যে পেন্টিংয়ে একটা ব্যাপার থাকে, যে যেরকমটা সত্যিকারের আছে সেটাই আমি এক্স্যাক্টলি সেরকমভাবেই দেখানোর চেষ্টা করছি থ্রু মাই পেন্টিংস, থ্রু মাই আর্ট ওয়ার্কস। সেটা এক ধরনের পেন্টিং, কিন্তু এরা ওই রকম পেন্টিং করতেন না। এই যে এক্সাম্পলগুলো আমরা দেখছি, এই পেন্টিংগুলো কিন্তু খুব ডিফারেন্ট। কেন লাইন্সগুলো এরকম, কেন কালারগুলো এরকম, ওদের ফেশিয়াল যে সাবজেক্টের যে ফেশিয়াল এক্সপ্রেশনস বা ওদের যে ফিজিক্যাল ফিচার্সগুলো, এগুলো রিয়ালিটির সাথে কেন মিলে না? এই কারণে মিলে না, কারণ এই যে আর্টিস্টরা, ওরা মনে করতেন যে একজন আর্টিস্ট বা একজন পেইন্টারের নিজের কিছু সাবজেক্টিভিটি আছে, প্লাস একটা থিম আছে যেটা আমি দেখাতে চাইছি থ্রু মাই পেইন্টিংস। সেই সাবজেক্টিভিটিটা, সেই যে আমার একটা চিন্তাধারা, আমার একটা ভাবনা, সেটা কিভাবে রিফ্লেক্ট করব আমি আমার পেইন্টিংয়ে। আমি যেভাবে একটা জিনিসকে দেখছি, আরেকজন সেম জিনিসটা সেভাবে দেখবে না। সো একটা জিনিস দেখে সেটা বোঝা, সেটাকে পরখ করা, তারপরে ছবি আঁকা, তো আমার মাথায় তো অনেক কিছু চলছে। তো সেটা কি ইম্প্যাক্ট করবে না কীভাবে আমি একটা জিনিস দেখি? সো ওরা এটাই মনে করতেন, এই জন্য ছবিগুলি একটু ডিফারেন্ট ফ্রম রিয়েলিস্টিক যে ডেপিকশনটা, সেটা থেকে অনেকটা আলাদা। সো এই যে ডি ব্রুকা বা দ্য ব্রিজ, এই যে আর্টিস্টদের এই গ্রুপটা, ওরাই কিন্তু ইনফ্লুয়েন্স করে ফার্দার একটা এরকম রেঞ্জ অফ একটা কাইন্ড অফ একটা আর্ট মুভমেন্ট, যেটাকে এক্সপ্রেশনিজম বলা হয়। সো এই এক্সপ্রেশনিজম আর্ট মুভমেন্টটা ডিফাইন্ড বাই ওরকম সব আর্ট বা ওরকম সব পেইন্টিং যেগুলো সাবজেক্টিভিটিকে বেশি প্রেফারেন্স দেয়। তাহলে যে ছবিগুলো আমরা দেখতে পাই, সেই ছবিগুলো রিয়ালিটির সাথে অনেকটা মিলে না। কিন্তু কেন এগুলি এত ইম্পর্টেন্ট? কেন আমাদের কিছু একটা ফিল করি? আমরা কি ফিল করি এক্স্যাক্টলি? মোস্টলি ওরা ফিয়ার, টেরার, মানে নানা রকমের ভয়, এনজাইটি, এইসব ফিলিংসগুলো ওরা এক্সপ্লোর করার চেষ্টা করে এই পেইন্টিংগুলোর ইউজ করে। কালার যেভাবে ওরা দেয় বা যেভাবে ওরা ব্রাশ স্ট্রোকস ইউজ করে, যেরকমভাবে লাইনগুলো ওরা আঁকে, যেরকমভাবে ওরা ফিগার্সগুলো ড্র করে, এগুলি খুব ডিফারেন্ট ফ্রম রিয়েল। আর এই যে এক্সপ্রেশনিজম জিনিসটা কিন্তু শুধুমাত্র পেইন্টিংয়েই ছিল না, এটা থিয়েটারেও ছিল, লিটারেচারেও ছিল, মিউজিকেও ছিল। সো এই পেইন্টিংগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা স্যাচুরেশন, যে কালারের স্যাচুরেশনগুলো কোয়াইট হাই। আর লাইন্স যদি দেখান যে কেমন লাইন্স আছে, লাইন্সগুলো না ঠিক সোজা না, একটা কেমন এবড়ো খেবড়ো লাইন্স, চেহারাগুলো কেমন একটু ওদের, আর চেহারার মধ্যে যদি ফিলিংসগুলো বা ইমোশনগুলি দেখতে পান, দেখবেন ভয়, এটা এক ধরনের এনজাইটি, একটা ফিয়ার, একটা টেরার, এই যে টাইপের ইমোশনগুলো একদম ভেসে উঠছে। সো এই থিমগুলোই বেশিরভাগ পেইন্টার্সরা এক্সপ্লোর করে। আরেকজন পেইন্টারের কাজ আমরা একটু দেখছি, এমিল নোল্ড। ওনার যে পেইন্টিংগুলো, এগুলোর মধ্যেও এইসব সেম, এই যে এক্সপ্রেশনিজমের আমরা কিছু হিন্টস পাই। কিন্তু একটা পার্টিকুলার পেইন্টিং যেটা নিয়ে একটু বেশি ডিসকাস করতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একজন নরওয়েজিয়ান পেইন্টারের আঁকা একটা, এই পেইন্টিংটার নাম দ্য স্ক্রিম।
পেইন্টারের নাম এডওয়ার্ড মাঙ্ক। এই যে পেইন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে কালারগুলো দেখুন, মাঝখানে যে সাবজেক্টটা যে এভাবে চিৎকার করছে এরকম লাগছে আমাদের, যার এই এক্সপ্রেশনটার ওপর এই ছবিটার নাম দ্য স্ক্রিম। পেইন্টিংটা দেখে কিন্তু বুঝতেই পারছেন কেমন ভাব বা কেমন ফিলিংস পেইন্টিংটা আপনাদের থেকে বের করার চেষ্টা করছে। এই যে পেইন্টিংটা, যে সাবজেক্ট যে চিৎকার করছে, সে কি মহিলা না পুরুষ জানি না। পেছনে যে ঝাপসা দুজন ফিগার দাঁড়িয়ে রয়েছে, এরা কারা? এরা কেন চিৎকার করছে না? ওদেরকে যদি যদি আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি, যে সামনে যার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি, সে তো চিৎকার করছে, কিন্তু পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে ওরা কেন এরকম, বা ওরা কী ভাবছে আমরা সেটা জানি না, সেটা বুঝতে পারছি না। প্লাস আকাশের এক ধরনের রং, গ্রাউন্ডের এক ধরনের রং, আর কি এবড়ো খেবড়ো লাইন্স, চারিদিক দিয়ে সারাউন্ডিংসটা, যে অ্যাটমসফিয়ারটা, সেটা একটা কেমন একটা ভীতি, একটা আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। সো এই যে ছবিটা, এটা অনেক সময় ইউজ করা হয় এক্সপ্রেশনিজম যে মুভমেন্টটা, অনেকে বলে এটা ডিরেক্টলি এক্সপ্রেশনিজমের সাথে এটা লিঙ্কড না, কিন্তু এক্সপ্রেশনিজম যে একটা মুভমেন্ট, সেটারই একটা একদম আইডিয়াল এক্সাম্পল। এখন আমরা একটু আবার সিনেমাতে ফেরত আসছি। 1916 জার্মানিতে সব ফরেন ফিল্মস ব্যান্ড হয়ে যায়, আর 1917 যে জার্মান মিলিটারি, ওরা অ্যাকচুয়ালি যত প্রোডাকশন হাউস ছিল জার্মানিতে ওই টাইমে, মেজর আর ছোট বড় সব প্রোডাকশন হাউস, ওরা উফা নামের একটা এন্টিটি ক্রিয়েট করে, একটা এরকম স্টেট ওন্ড একটা বডি ক্রিয়েট করে, আর সবগুলো ছোটোখাটো বড় যা ফিল্ম প্রোডাকশন হাউস আছে সব একসাথে নিয়ে এই উফাটা তৈরি হয়। আর এই উফা খালি ক্রিয়েট করতো, ওরা খালি বানাতো এক ধরনের প্রো স্টেট, প্রো গভর্নমেন্ট প্রোপাগ্যান্ডা ফিল্মস, ওরা এরকম টাইপের ফিল্মসই বেশি বানাতো। তো বেশিরভাগ ফিল্মস তো উফা বানাচ্ছে, কিন্তু ওই কিছু ছোটোখাটো ইন্ডিপেন্ডেন্ট কিছু ফিল্ম প্রোডাকশন হাউস রয়ে গেছিলো, যারা উফা যাদেরকে কনসলিডেট করতে পারেনি, যাদেরকে কিনতে পারেনি, ওরা এক ধরনের ফিল্মস বানানোর চেষ্টা করছিল যেগুলো ছিল ইন্সপায়ার্ড বাই সেই জার্মান এক্সপ্রেশনিজম আর্ট। আবার একটু আর্টের যদি আমরা কথা বলি, যে এই আর্টগুলো আমরা দেখলাম খুব এত ভয়, এত ডিসপেয়ার কেন? টাইম পিরিয়ডটা একটু আমরা কথা বলি। যদি আমি বলছি 16-17 যে এই টাইমটা, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার জাস্ট শেষ হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা জানি 1914 থেকে 18 চললো। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো 1918-এ, ট্রিটি অফ ভার্সাইটা সাইন করতে হয়েছিল জার্মানি, যেটা জার্মানসদের জন্য একটা বিশাল বড় একটা ব্লো ছিল। হিটলার জার্মানিতে এত পপুলার কেন ছিল? আমরা তো জানি যে নাৎসিজম ভালো না, বা হিটলার একজন স্বৈরাচারী, তার কেন এত পপুলারিটি কেন পেয়েছিল? কারণ হচ্ছে ও সেটা বোঝাতে পেরেছিল ওর কান্ট্রিম্যানদের, যে এই যে ট্রিটি অফ ভার্সাইটা সাইন করা জার্মানির জন্য একটা বিশাল বড় একটা ডিসরেসপেক্টফুল একটা ব্যাপার, পুরো পৃথিবীর সামনে ওদের একদম লজ্জিত হতে হলো, সেটা হিটলার মনে করতো। আর অনেকেই ওই সময় এটা মনে করতো যে ট্রিটি অফ ভার্সাই সাইন করার ফলে যে জার্মানিকে একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট পে করতে হয়েছিল, এই যে ওরা যুদ্ধ করেছিল দেখে একটা ওদের পেনাল্টি, একটা ফাইন দিতে হয়েছিল, এরপরে ওদের এটা চুক্তি হয়েছিল যে ওরা আর কোনোদিনও কোনো রকম যুদ্ধে ওরা পার্টিসিপেট করতে পারবে না। সো সবটা যে দায়িত্ব, যে ভারটা নিজেদের উপরে ওরা নিয়েছিল, সেটা অনেকের পছন্দ হয়নি। 1917-এ যে জার্মানিতে একটা ওয়াইমার রিপাবলিক নামে একটা এরকম গভর্নমেন্ট তৈরি হয়েছিল জাস্ট যুদ্ধটা শেষ হওয়ার কিছু আগে, তখন কিন্তু জার্মানির অবস্থা খুব একটা ভালো ছিল না। যুদ্ধের পরে তো অবস্থা খারাপ ছিলই, কিন্তু তখন থেকেই কিন্তু ওদের যে নানা রকমের সোশ্যাল আর ইকোনমিক প্রবলেমগুলো, এগুলো কিন্তু শুরু হয়ে গেছিলো। এরপরে পলিটিক্যাল প্রবলেমও চলছিল। সো ওদের একটা ইকোনমিক ডিপ্রেশন চলছে, এর উপর ওরা বুঝতে পারছে যে কিছু একটা হতে চলেছে বড়, কারণ এই ট্রিটি অফ ভার্সাই সাইন করার পর লোকজনের মনের মধ্যে একটা ক্ষোভ, একটা বিক্ষোভ, একটা বটলড আপ হয়ে রয়েছে, এটা কোন সময় ফেটে বেরিয়ে যাবে বোঝা যাচ্ছে না। সো এরকম একটা ভয়, একটা টাইম, সবাই ভয়ে রয়েছে, সবাই অ্যাংজাইটিতে রয়েছে যে নেক্সট কী হতে চলেছে। বিকজ আমরা জানি 1918 এরপরে যখন হিটলার পাওয়ারে আসছে, তখন একদম জার্মানি একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তখনও নাজি পার্টি এক্স্যাক্টলি পাওয়ারে আসেনি, কিন্তু আমরা ঠিক এর আগের কথাটা বলছি। তো তখন যে একটা ভয়, একটা সন্ত্রাস, এরকম একটা টাইম, তখন কিছু কিছু ফিল্ম মেকার্সরা ওরা দেখলেন যে এই যে জার্মান এক্সপ্রেশনিজম যে আর্ট ফর্মটা বা থিয়েটারে যেটা হচ্ছে, সেটাকে কি সিনেমায় আনা যায়? কারণ এই যে ফিয়ার, এই যে অ্যাংজাইটি, এগুলো সিনেমাতে কিভাবে জার্মানিতে তখন যে লোকজনের মনের মধ্যে যেরকম ভয় চলছে, বা ওদের যে তখন সাইকোলজিক্যাল কন্ডিশন যেটা আছে, সেটা কিভাবে অন স্ক্রিন তুলে আনা যাবে? উফার যে ফিল্মগুলো তখন হচ্ছিল, বেশিরভাগ ফিল্মগুলোই কিন্তু এক ধরনের প্রোপাগ্যান্ডা বা স্টেট
যেহেতু স্টেট স্পন্সার্ড, এই কারণে স্টেটকে কোনোরকমভাবে প্রমোট করার জন্য ফিল্মগুলো করা হচ্ছিল। আর্টিস্টিক দিক থেকে এতটা এগুলি পাওয়ারফুল ছিল না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ফিল্মস বানানো হতো যেগুলো একটু আর্টিস্টিক্যালি বেন্ট ছিল। যেমন একটা ফিল্ম স্টেলেন রায়ের তৈরি করা 1913-এর একটা ফিল্ম ছিল দ্য স্টুডেন্ট অফ প্রাগ। 1913-এর যে ফিল্মটা সেটা কিন্তু মানে ওয়ান অফ এ কাইন্ড। সো এটাকে আমরা ঠিক মুভমেন্টের মধ্যে রাখতে পারি না, মুভমেন্টটা অনেক পরে হয়, সেটা ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হওয়ার পরে হয়। তখন যে জার্মানিতে একটা বাজে একটা অবস্থা চলছিল, সেটার রিফ্লেকশনটা যেই ফিল্মগুলোতে পাই আমরা, সেগুলি জার্মান এক্সপ্রেশনিজম ফিল্ম মুভমেন্টের আন্ডারে আসে। সো যে ফিল্মটার ব্যাপারে প্রথম আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে রবার্ট উইনার দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি। চলুন এই ফিল্মটা একটা ছোট ক্লিপ আমরা দেখে নিই। সো এই ফিল্মটাতে যে দেখতেই পাচ্ছেন একদম অদ্ভুত একটা কেমন একটা ওয়ার্ল্ড। কেন এরকম, যে সারাউন্ডিংস, যে সেটটা এতটা ডিফারেন্ট কেন, যে মনে হচ্ছে বিল্ডিংস এরকম শেপ, জানালা না কি কিছু বোঝা যাচ্ছে না। ধরুন একটা শট আমরা যদি দেখি, এই শটটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা ঠিক বুঝতে পারছি না জিনিসগুলো কী। অনেকক্ষণ তাকিয়ে থাকলে একটু আনকমফোর্টেবল ফিল করি আমরা, কারণ আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী। এটা কি কোনো ল্যাডার, এটা কি সিঁড়ি, নাকি চেয়ার, নাকি সোফা, না কী জিনিস, এটা বোঝার কোনো উপায় নেই। তো কেন এরকমভাবে সেট ডিজাইন করা হয়েছিল, কেন লাইটিং এরকম, মেকআপ কেন এরকম, অ্যাক্টিং কেন এরকম? কারণ এই যে আমরা প্রথমে কথা বললাম অ্যাবাউট দ্য আর্ট মুভমেন্ট, এই যে পেইন্টিংয়ে যে মুভমেন্টটা হচ্ছিল, যেহেতু ওই ফিলিংসগুলো নিয়ে এসেছে সিনেমাতে, তো সিনেমাতে একটা নতুন ধরনের স্টাইল তৈরি করা হলো, যেটা জার্মান এক্সপ্রেশনিজম আর্ট মুভমেন্ট থেকে ইন্সপায়ার্ড। তো এই আমরা যদি একটু দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি এটার এক্সাম্পল হিসাবে যদি আমরা একটু দেখি যে কী কী ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াচ্ছে, তাহলেই আমরা বুঝে যাব কীভাবে এই সাইকোলজিক্যাল দিকগুলো এই ফিল্মগুলো কীভাবে এক্সপ্লোর করতো।
তো দেখতে পাচ্ছেন যে সেট ডিজাইনটা এরকমভাবেই করা হচ্ছে যে ক্যারেক্টার্স যারা আছে ফিল্মে, সেই ক্যারেক্টার্সদের অ্যাকচুয়ালি মেন্টাল যে কন্ডিশনটা বা ওদের সাইকোলজিক্যাল কন্ডিশনটা অ্যাকচুয়ালি স্টেবল না। এটা স্টেবল না, এই জন্যই ওদের যে সারাউন্ডিংসটা সেটাও স্টেবল, সেটাও আনস্টেবল হয়ে যাচ্ছে। এমন একটা ব্যাপার যে একটা ক্যারেক্টারের ভেতরে যে অ্যাংজাইটি, যে ফিয়ার, সেটা কোনোরকমভাবে সেই ক্যারেক্টারের ভেতর থেকে বেরিয়ে ওর সারাউন্ডিংসে চলে আসছে। এই জন্য সারাউন্ডিংসটাও এফেক্টেড হচ্ছে। অলসো আমরা জানি যে তখন অ্যাকচুয়ালি সারাউন্ডিংসটাও মানে অ্যাটমসফিয়ারটা সেটাও খুব একটা সুস্থ স্বাভাবিক না। তো সেটা বোঝানোর জন্য, সেটাকে আরও বেশি হাইলাইট করার জন্য এরকমভাবে সেট ডিজাইনটা করা হতো, যে আকাশ এরকম, গাছপালা বা বিল্ডিংস এরকম, খুব ডিফারেন্ট ফ্রম রিয়ালিটি। অ্যাক্টিংটাও একটু ডিফারেন্ট বা মেকআপটাও একটু ডিফারেন্ট, কস্টিউম মেকআপ আর অ্যাক্টিং সেটাও একটু ডিফারেন্ট, একটু হাইটেন্ড ইমোশনস বা একটু এক্সাজারেট করে, একটু বেশি বেশি করে দেখানো মুভমেন্ট, যেটা অনেক সময় যে একটা ক্যারেক্টারের যে সারাউন্ডিংসটা সেটার সাথে অলমোস্ট সেই ক্যারেক্টারটা মার্জ হয়ে যাচ্ছে, এরকমভাবে ওদের বডি মুভমেন্ট বা পশ্চারগুলো থাকে, বা ওদের যে বডিটা যেভাবে মুভ করে অ্যাক্টিং করার সময় সেটা অলমোস্ট ওদের যে সারাউন্ডিংটা সেটার সাথে মনে হচ্ছে যে ওরা মিশে যাচ্ছে বা মিমিক করছে ওদের সারাউন্ডিংসের সাথে। ওদের প্রপসগুলো যেগুলো আছে, ফর এক্সাম্পল একটা গাছের যে ডালগুলো যেরকম পজিশনে আছে, যে অ্যাক্টারের হাতগুলো সেম পজিশনে আছে, ইচ্ছে করে সেটা করা হচ্ছে। বিকজ আমরা ওই যে যেমন স্ক্রিমে যেরকম দেখলাম, যে স্ক্রিমে পেন্টিংয়ের মধ্যে মাঝখানে সেই মানুষটা চিৎকার করছে, ওর চারিদিকে যে অ্যাটমসফিয়ারটা এরকম লাগছে যে অ্যাটমসফিয়ারটা যেমন এনভেলপ করে ফেলছে, ওকে গ্রাস করে ফেলছে। সো এই ক্যারেক্টারের মধ্যে যে ইমোশনগুলি সেগুলি স্পিল করছে, সেগুলি ছিটকে বেরিয়ে বাইরে চলে আসছে। এই জন্যে সেই পুরোটা যে পৃথিবীটাই এবারে ফিল্মের ভেতরে সেই পৃথিবীটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির স্টোরিটা হচ্ছে যে ডক্টর ক্যালিগারি নামে যে ক্যারেক্টারটা, উনি একজনকে কন্ট্রোল করতে পারে, সোমন্যাম্বুলিস্ট বলে, মানে যখন ঘুম থেকে উঠে তখন সে ওকে যেরকম আদেশ দেওয়া হয় সে সেরকম করে, প্লাস অ্যাট দ্য সেম টাইম ও ফরচুন টেলিংও করতে পারে, মানে ফিউচারে কী হবে সেটা বলে দিতে পারে। সো এমন একটা ক্যারেক্টার প্লে করছে। আর এই যে স্লিপ ওয়াকার, মানে যে একটা জম্বি কাইন্ড অফ একটা স্লিপ ওয়াকার, সে কিছু ক্রাইম করে, আর যে মেইন ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট গল্পের, ফ্রান্সিস নামের একজন লোক, সে মনে করে যে মানে ওর একটু ভাবে যে মেবি মার্ডারটা সেই করছে, কিন্তু কোনোরকমভাবে ওরা প্রুফ খুঁজে পায় না সেটা কীভাবে প্রুভ করে। তো অ্যাকচুয়ালি এটা ওরকম মানে একটা কাইন্ড অফ মিস্ট্রি থ্রিলার হরর এমন টাইপের একটা গল্প। তো অনেকে মনে করে যে অ্যাকচুয়ালি এটা একটা মানে পুরোটা গল্প অ্যাকচুয়ালি সিম্বলিক, যে তখন জার্মানিতে যে একটা কন্ডিশন ছিল, একটা সোসাইটির যে কন্ডিশনটা ছিল সেটাকে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করছে, যে অথরিটি যেভাবে কন্ট্রোল করছিল লোকজনকে, অ্যাকচুয়ালি এই ফিল্মটা সিম্বলিক সেই রিয়ালিটির অ্যাকচুয়ালি একটা রিফ্লেকশন সেই ফিল্মটা। যদিও দেখলে মনে হচ্ছে যে এটা কিভাবে সত্যি, মানে এটা তো কোনোরকমভাবেই সত্যি, মানে রিয়ালিটির সাথে এটার কোনো লিঙ্ক নেই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এরকমভাবে রিয়েলিটিটাকেই দেখানো হচ্ছে যাতে আমরা অ্যাটলিস্ট আনকনশিয়াসলি, যদি আমরা কনশিয়াসলি না বুঝি তাহলে আনকনশিয়াসলি যাতে আমরা বুঝে যাই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম ছিল, যে জার্মানিতে ওই সময় কী চলছিল আর কিভাবে সেই ফিলিংসগুলো, সেই ইমোশনসগুলো এই স্টোরিটার থ্রুতে, যদিও স্টোরিটা একটা কাইন্ড অফ একটা ফ্যান্টাসি মতো একটা স্টোরি, সেভাবে দেখানো হচ্ছে। অলসো এই স্টোরিটাতে একটা ম্যাসিভ প্লট টুইস্ট আছে। তো এই জন্য আমি এটা রেকমেন্ড করবো। এটা পুরোটা ফিল্ম ইউটিউবে আছে, এটা আমি রেকমেন্ড করছি, সবাইকে দেখে নিন। আর আমরা আরেকটা ক্লিপ দেখছি এই ফিল্মটার। এই ক্লিপটাতে যে আমরা এক ধরনের স্টেজিং দেখতে পাচ্ছি, এই স্টেজিংটাই ইন্সপায়ার্ড ফ্রম এক্সপ্রেশনিস্ট আর্ট। যে পেইন্টিংয়ে যেরকমভাবে ক্যানভাসে যেভাবে পেইন্ট করা হতো, এরকমভাবেই লাইট আর শ্যাডো এরকমভাবে পেইন্ট করা হচ্ছে। লাইটের সোর্স আর শ্যাডোগুলো অ্যাকচুয়ালি সেটে পেইন্ট করা হচ্ছে যাতে একটা একটা আনকমফোর্টেবল যাতে লাগে দেখতে। সো এটাই হচ্ছে দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি, যেটাকে মনে করা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস এভার মেড। এছাড়াও রবার্ট উইনা বানিয়েছেন জেনুইন নামের একটা ফিল্ম। রবার্ট উইনার পরে যিনি খুব ইম্পর্ট্যান্ট একজন জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্ম মেকার, উনি হচ্ছেন এফ.ডব্লিউ. মুরনাউ। এফ.ডব্লিউ. মুরনাউয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট ফিল্ম হচ্ছে নসফেরাটু। চলুন এই ফিল্মটার একটা ছোট পার্ট আমরা দেখে নিই।
এই যে নসফেরাটু, এটা অ্যাকচুয়ালি ব্র্যাম স্টোকারের যে ড্র্যাকুলা নভেলটা সেটার অ্যাডাপ্টেশন। এখন তাহলে নসফেরাটু কেন নাম? কারণ অ্যাকচুয়ালি এই ফিল্মটা বানানোর রাইটস ওরা পায়নি, ফিল্ম মেকাররা এটা রাইটস পায়নি, ড্র্যাকুলার রাইটস। এই কারণে কি করলেন, ওরা একটু চেঞ্জ করে দিলেন স্টোরিটা। তো ড্র্যাকুলা অ্যাকচুয়ালি যেরকম একজন ফিগার, একটু ট্র্যাজিক একটা সাইড আছে ড্র্যাকুলার, সেটা একদম সরিয়ে একটা এন্টায়ারলি একটা ইভল একটা ডিমন বানানো হলো, নাম দেওয়া হলো নসফেরাটু। গল্পটা এক্স্যাক্টলি সেম, অলমোস্ট মানে পুরোটাই সেম, কিন্তু কিছু কিছু এরকম চেঞ্জ করে। দেখুন এই ছোট ছোট চেঞ্জগুলো কিন্তু একটা বিশাল বড় মানে ওভারঅল একটা বড় ইম্প্যাক্ট নিয়ে আসে। কারণ ড্র্যাকুলার যে একটা ট্র্যাজিক সাইড আছে, একটা কাইন্ড অফ একটা ব্যাক স্টোরি আছে, সেটা পুরো সরিয়ে দিয়ে নসফেরাটু নামের একটা একদম ইভল একটা ডিমন ক্রিয়েট করা হলো। তো এই যে শর্টগুলোতে আমরা দেখতে পাবো যে নসফেরাটু এক্স্যাক্টলি এই যে দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির মতো এরকম এক্সাজারেটেড সেটস বা ওরকম ইউজ করছে না, কিন্তু সেম কাইন্ড অফ এক ধরনের লাইটিং ইউজ করা হচ্ছে, একটা হাই কন্ট্রাস্ট লাইটিং পাবো, হ্যাঁ, লম্বা লম্বা শ্যাডোজ বা এরকম অন্ধকারে কিছুটা লুকিয়ে আছে এরকম একটা ব্যাপার, এক ধরনের ক্যামেরার ফ্রেমিং, এক ধরনের অ্যাক্টিং, এক ধরনের বডি মুভমেন্ট সেম। আবার এই যে যেহেতু এটা একটা হরর ফিল্ম, এক ধরনের আমরা অ্যাক্টিং স্টাইল, এক ধরনের লাইটিং, এক ধরনের সেট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, অ্যাজ ইফ পুরোটা যে অ্যাটমসফিয়ার সেটাই সামহাও এফ্লিক্টেড, সেটাই সামহাও মানে এই যে নসফেরাটু যে ডিমান্ডটা, ওর যে এফেক্টটা, সেটা শুধুমাত্র কোনো পার্টিকুলার মানুষের উপরে পড়ছে না, পুরোটা যে জায়গা সেই পুরো জায়গার উপরে পড়ছে। মানে ট্রান্সিলভেনিয়া দেখানো হয়, সেই ট্রান্সিলভেনিয়ার মধ্যে যেমন পুরোটার মধ্যে যেমন নসফেরাটু উপরে উঠে বসে আছে। এই জন্য আমরা থ্রু আউট দ্য ফিল্ম আমরা এরকম শ্যাডো দেখতে পাই, অনেক লম্বা লম্বা শ্যাডো, ওই যে নসফেরাটু শ্যাডো উঠে উঠে আসছে, এটা একটা আইকনিক একটা দৃশ্য হয়ে গেছে। ইনফ্যাক্ট নসফেরাটু লাস্ট ইয়ারই রিমেক করা হয়েছে, রবার্ট এগার্স এটা রিমেক করে হলিউডে। যখন এসব ক্লাসিক ফিল্মসে রিমেক করা হয় তখন অনেকে এটা পছন্দ করেন না, কারণ মনে করা হয় যে কিছু কিছু জিনিসকে না ছোঁয়াই ভালো, যেগুলি ক্লাসিক এরকম একটা ট্যাগ পেয়ে যায় যখন কিছু। কিন্তু নসফেরাটুকে কিন্তু অনেকবারই অ্যাডাপ্ট করা হয়, এর মধ্যে ওয়ার্নার হার্জগ 1979-এ একটা রিমেক করে, কিন্তু লাস্ট ইয়ার আরেকটা রিমেক করা হয় যেটা রবার্ট এগার্স করেন। আর রবার্ট এগার্স কিন্তু এখন হলিউডে কাজ করছেন এরকম ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর্স ওয়ার্কিং ইন হলিউড। আর উনি এই পিরিয়ড পিস যেগুলো মানে কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে সেট করা বা হরর এলিমেন্টস আছে এরকম ফিল্ম উনি খুব ভালো, এইসব থিম উনি অনেক ভালো এক্সপ্লোর করতে পারেন। তো ওই ফিল্মটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, মানে রিমেকটা। কিন্তু এই নসফেরাটু যে অরিজিনালটা, সেটা একটা সাবটাইটেল আছে মানে নামের মধ্যে, সেটা হচ্ছে সিম্ফনি অফ হরর। সো এই ফিল্মটা দেখেই এক ধরনের আপনারা যখন দেখবেন ফিল্মটা তখন ফিল করবেন যে একটা আনইজিনেস আছে, সেটা ওদের অ্যাক্টিংয়ের থ্রুতেই হোক, সেটা ওদের যে লাইটিং বা ওদের যে এক ধরনের স্টেজিং সেটা দিয়েই হোক। এই যে এইরকমভাবে হররকে ডেপিক্ট করা পসিবল কিন্তু হয়েছিল এই জন্যই কারণ ওরা একটা একটা ধরন থেকে আসছিল, একটা আর্ট মুভমেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে ওরা এই ফিল্মগুলো বানাচ্ছিল। পরে এগুলো বিভিন্ন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি যেখানেই ফিল্ম বানানো হচ্ছিল, কিছু কিছু এরকম টেকনিক্স যেগুলি জার্মান এক্সপ্রেশনিজম সিনেমা থেকে এগুলি অ্যাডপ্ট করে অন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় অন্য সিনেমাতে এগুলি কাজে লাগানো হয়। মুরনাওয়ের আরেকটা ফিল্ম দ্য লাস্ট লাফ, এই ফিল্মটাতে উনি এক ধরনের ক্যামেরা ওয়ার্ক ইউজ করেন যেটাকে উনি বলেন আনচেইনড ক্যামেরা। এই আনচেইনড ক্যামেরা মানে এই পুরোটা ফিল্মের মধ্যে ক্যামেরাটা একটা সময়ের জন্যও থামে না, কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। সো এরকম কাইন্ড অফ টেকনিক্যাল ইনোভেশনসও আমরা দেখতে পারি ইন জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা। মুরনাও আরেকটা ফিল্ম বানিয়েছিলেন ফার্স্ট, এই ফিল্মের কিছু ক্লিপস আমরা দেখছি, দেখতেই পাচ্ছেন যে এমন টাইপের সেট ডিজাইন আবার বা এমন মেকআপ করা হচ্ছেই একটা ভয় তৈরি করার জন্য, যেটা শুধুমাত্র যে গল্প বা ন্যারেটিভ সেটার মধ্যেই শুধু ভয়টা নেই, ভয়টা পুরো সেই পৃথিবীটার মধ্যেই চলে এসেছে। তো এই শর্টটাতে যেমন দেখতে পাচ্ছি মেফিস্টো কীভাবে একদম আকাশের পুরো আকাশটাকে কভার করে দাঁড়িয়ে রয়েছে। সো এরকম টাইপের যে রিপ্রেজেন্টেশন বা এরকম টাইপের ডেপিকশন, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভয় ক্রিয়েট করছে, সেটা শুধুমাত্র যে গল্পটার থ্রুতে না, যে গল্পের মধ্যে কিছু ভয়ানক ভয়ানক জিনিস ঘটছে শুধু সেভাবে না, তো একটা আনকমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স তৈরি করে দেওয়া, সেটা ছিল এই জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। নেক্সট যে ফিল্ম মেকারের ব্যাপারে আমরা বলবো উনি হচ্ছেন ফ্রিটজ ল্যাং। ফ্রিটজ ল্যাং এরকমভাবে খুব ইম্পর্টেন্ট কিছু ফিল্মস বানাতেন, তার মধ্যে ডক্টর মাবুজা দ্য গ্যামলার আর মেট্রোপলিস। মেট্রোপলিস অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার মানে যে টাইম পিরিয়ডটা আমরা ভাবছি সেই টাইম পিরিয়ডটার কিছু পরে 1927-এ সেটা আসছে, কিন্তু মেট্রোপলিসও মনে করা হয় জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একটা ফিউচারিস্টিক একটা ওয়ার্ল্ড দেখানো হয়। কারণ এই ছবিগুলি দেখেই আপনারা কোথাও না কোথাও নিশ্চয়ই ডিরেক্টলি ফিল্মটা না দেখলেও ফিল্মের কিছু পার্ট আপনারা দেখেছেন বা কিছু আইকনোগ্রাফি আপনারা দেখতে পেয়েছেন, বিকজ অনেক ফিল্মে সেটাকে
আবার এটাকে ট্রিবিউট দেওয়া হয়েছে বা আবার এটাকে নিয়ে স্পুফ করা হয়েছে। সো এই মেট্রোপলিসও একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম। এছাড়াও উনি একটা ফিল্ম বানিয়েছেন ডেস্টিনি। এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান মিথোলজির যে সাবিত্রী, এই যে স্টোরিটা, এটার উপরে বেস করা, মহাভারতের এই ক্যারেক্টারটার উপরে বেস করা এই মুভিটা। সো এই যে জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্টটা, এটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যায় বিকজ অফ নাচিজম অ্যাকচুয়ালি, বিকজ নাচি পার্টি মেম্বার্সরা মনে করতো, ইনক্লুডিং হিটলার, মনে করতো যে এক্সপ্রেশনিজম অ্যাজ এ হোল, মানে যেটা পেন্টিংই হোক, ফিল্মই হোক, আর যাই হোক, এগুলো হচ্ছে একদম, মনে করতো যে এগুলো একদম বাজে, মানে এগুলি একদম খারাপ জিনিস, এগুলি আর করা উচিত না, এগুলি একটা খুব খারাপ জিনিস দেখাচ্ছে, এগুলি একটা সিনিক্যাল ওয়ার্ল্ড ভিউ দেখাচ্ছে, যেটা ওরা মানে ঠিক তখন যেহেতু একটা যুদ্ধের টাইম চলছে, সো ডেফিনেটলি ওরা চাইবে না দেখাতে যে ওদের দেশে এরকম নানা রকমের ভয় টয় আছে, এসব ওরা দেখাতে চাইছে না। সো ওরা একটু এটাকে পছন্দ করতো না, তো এটা এক ধরনের ব্যানই করে দেওয়া হলো। আর এই যে ফিল্ম মেকার্সরা যারা, যে ফ্রিটজ লাং হোক আর রবার্ট ভিনা, এফডব্লিউ মুরনাও, ওদেরকে ফিল্ম বানানো ওদের অলমোস্ট বন্ধই হয়ে গেছিলো জার্মানিতে। আর ওরা ছাড়াও যারা কাজ করতো এই টাইমে জার্মানিতে, ওরা কিন্তু সবাই জার্মানি ছেড়ে দিয়ে পালিয়ে মোস্ট অফ দেম অন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেলেন। এর মধ্যে ফ্রিটজ লাং গেছিলেন হলিউডে। তো হলিউডে কী হয়েছিল, এই যে যখন জার্মান এক্সপ্রেশনিস্ট ফিল্ম মেকার, শুধু ফিল্ম মেকাররাই না, যেমন সেট ডিজাইন যারা করছে বা যারা ধরুন গ্যাফার বা মেকআপ আর্টিস্ট, ওরা যখন হলিউডে গেল তখন ওরা কী করলো, ওরা এই যে জার্মান এক্সপ্রেশনিজম সিনেমাতে ওরা যেরকমভাবে লাইটিং, যেরকম মেকআপ ইউজ করতো, সেগুলো ওরা নিয়ে গেল হলিউডে। সো হলিউডে এক নতুন ধরনের স্টাইল তৈরি হলো, যেটার মধ্যে এক নতুন লাইটিং বা এক ধরনের অ্যাক্টিং, এক ধরনের মিউজিক, এগুলো শুরু হয়ে গেল হলিউডে। তারপরে হলিউড থেকে অন্য পৃথিবীর অন্য জায়গায়ও এগুলি গেল। সো আমরা যে এক ধরনের একটা স্টাইল জানি, ওটা স্টাইল অনেকে জনরা মনে করে, অনেকে স্টাইল বলে, হ্যাঁ, যেটাকে নোয়ার বলে, NOIR, নোয়ার, ফিল্ম নোয়ার। তো যে ডিটেকটিভ ফিল্মস এক ধরনের, বা এক ধরনের হরর ফিল্ম, যেটার মধ্যে আমরা দেখি যে এরকম হ্যাট পরা ডিটেকটিভ আছে, হ্যাঁ, এরকম শ্যাডোতে এরকম মুখ ঢাকা, এরকম টাইপের যে এস্থেটিক্সগুলো, এরকম টাইপের যে ছবিগুলো, অনেকে বলে যে এগুলি অ্যাকচুয়ালি এই জার্মান এক্সপ্রেশনিজম সিনেমার থেকেই এগুলো, এই যে টেকনিক্সগুলো, এগুলি অ্যাকচুয়ালি হলিউডে আসে, এরপরে হলিউড থেকে থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমরা সবাই এগুলি দেখতে পাই। তাহলে আজকে আমরা জানতে পারলাম কিভাবে জার্মানিতে এক নতুন ধরনের সিনেমা তৈরি হলো, জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা, আর কিভাবে সেটা আমাদেরকে ভয় বা টেরার, ফিয়ার, এই যে ইমোশনগুলো, অ্যাংজাইটি, এগুলো একটু ডিফারেন্টভাবে আমাদের দেখাতে, যেটা ফিল্ম যে টেকনোলজি বা ফিল্ম যে আর্ট, সেভাবে, মানে সেট ডিজাইন, লাইটিং, অ্যাক্টিং, মেকআপ, মিউজিক, এইসবের থ্রুতে কিভাবে আমরা এক ধরনের ফিয়ার বা এক ধরনের নানা রকমের ইমোশন আমরা জেনারেট করতে পারি, আর কিভাবে সেটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফিল্ম মেকার্সদের ইন্সপায়ার করলেন। আজকের জন্য এতটুকুই। আমাদের নেক্সট এপিসোডে আমরা কথা বলবো একটা এরকম সিনেমা মুভমেন্টের ব্যাপারে, যেটা আমরা তো এখন দেখলাম যে কীভাবে সিনেমা পলিটিক্যাল হয়ে গেল, কীভাবে সিনেমা নানা রকমের সাইকোলজিক্যালি মোটিভেটেড হয়ে গেল, কিন্তু যেটা একদম রিয়েলিস্টিক ডেপিকশন, যেটা সত্যিকারের ঘটনা ঘটছে, যেটা বাস্তবে ঘটছে, সেই বাস্তবটাকে একদম বাস্তবভাবেই দেখানো, সেটা কোথায় হলো আর কীভাবে হলো, সেটা আমরা ডিসকাস করবো আমাদের পরের এপিসোডে। আজকের জন্য সিনেটকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।